তাহলে আজকে যে আমাদের লেকচারটা আছে সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির উপর। ফিজিক্স 2 এর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে যেটা আমাদের লাইটের লাস্ট লেকচার ছিল। তো কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আজকে প্রথম ক্লাস, ট্রাই করবো ম্যাক্সিমাম যতটা আজকে পড়ানো যায়। তো প্রথমেই আছে যে হোয়াট ইজ কারেন্ট। কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার পড়তে গেলে তোমাকে প্রথম কারেন্ট কি সেই ব্যাপারে একটা নলেজ রাখতে হবে। কারেন্ট আমার মেনলি হয়ে থাকে কিনা রেট অফ ফ্লো অফ চার্জ, যেটা আমরা কারেন্ট লিখি আই, সেটা হয়ে যায় কিউ বাই টি, where q equals to charge and t equals to time। তাহলে যদি আমরা ডেফিনিশনটা এভাবে লেখার চেষ্টা করি, it is defined as the rate of flow of charge, across any cross section, across any cross section of the conductor. So if q amount charge flows across any section in t second, if q amount of charge will flow in t second, then we write so what should we write? আমরা লিখবো যে কারেন্ট I equals to Q by T, যেখানে আমার Q হচ্ছে চার্জ আর T হচ্ছে টাইম। আবার আমরা Q এর জায়গায় যেটা বসাতে পারি, Q equals to নাম্বার অফ ইলেকট্রনস ইন্টু চার্জ অফ ইলেকট্রন। N হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন and E would be charge of electron, that is minus 1.6 10 to the power minus 19 coulomb. So if you substitute the value, then you can write I equals to N into E by T. This will be another formula for current. You can use both the formulas as required in any kind of numericals. তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো নিউমেরিক্যালস অনুযায়ী। তো আমাদের যেটা ইউনিট হয়ে থাকে এসআই ইউনিট অফ কারেন্ট, যেটা আমার হয়ে থাকে সেটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, অথবা তোমরা বলতে পারো কুলম্ব পার সেকেন্ড। তোমরা এটাও লিখতে পারো কারণ কিউবের একক হচ্ছে কুলম্ব আর টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। সো ইউ ক্যান ইজিলি রাইট কুলম্ব পার সেকেন্ড। তারপরের যে টপিকটা আসছে সেটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ওহমস ল। ওহমস ল কি? ওহমস ল আমরা আগেও জেনেছি বহুবার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বা ফিজিক্স বলো যাই বলো না কেন, ওহমস ল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। According to the Ohm's law, voltage induced across conductor is proportional to the current it carries. তো এরা বলতে চাইছে যদি
আমি একটা কন্ডাক্টর নিই, যার রেজিস্ট্যান্স হচ্ছে আমার আর। এখান দিয়ে যদি কারেন্ট যায় আই পরিমাণ, এই টার্মিনালের যদি পোটেনশিয়াল VA হয়, আর এদিক যদি টার্মিনালের পোটেনশিয়াল ডিফারেন্স VB হয়, তাহলে আমরা লিখতে পারবো যে কারেন্ট voltage induced across a conductor is proportional to the current it carries. তখন আমরা বলতে পারবো যে I is proportional to VA minus V। এটা আমরা ইজিলি বলতে পারবো, অথবা যদি তোমরা এটাকে প্রপোর্শনালিটি সাইন তুলে দাও, এখান থেকে তোমরা লিখতে পারবে VA minus VB equals to I into R, অথবা তোমরা লিখতে পারবে E equals to IR. This is the Ohm's law, most important law in current electricity. এটা এক্সামে আসে, তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ওহমস ল লেখো। তো এরপর যদি ওহমিক ক্যারেক্টারিস্টিক্স যেটা হয়ে থাকে বা গ্রাফ, ওটা আমরা পরে ডিসকাস করছি। তো এখন আমরা যেটা জানবো যে লিমিটেশনস। তাহলে আমাদের যে ওহমস লর কিছু লিমিটেশনস আমরা লক্ষ্য করে থাকি। তো এর কিছু লিমিটেশনস আছে। প্রথম লিমিটেশন হচ্ছে the Ohm's law is not applicable for the following cases, যেগুলো আমরা লিমিটেশন বলে থাকি। তো প্রথম লিমিটেশনের মধ্যে প্রথম যেটা হয় সেটা হয় conduction of electricity through vacuum tubes, conduction of electricity through vacuum tubes, নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিসচার্জ থ্রু গ্যাসেস অ্যাট লো প্রেসার, ইলেকট্রিক্যাল ডিসচার্জ through gases at low pressure. নাম্বার 3 যেটা আমাদের আসছে সেটা হয়ে যায় সেমিকন্ডাক্টর ডায়োডস অ্যান্ড ট্রানজিস্টরস, semiconductor diodes and transistors. These are the limitations of Ohm's law. বেসিক্যালি কি হয় না, ওহমস ল আমার একটা লিনিয়ার কার্ভ রিপ্রেজেন্ট করে, কিন্তু যখন আমরা ডায়োড সেমিকন্ডাক্টরের ব্যাপারে কথা বলবো তখন যে কার্ভটা চলে আসে সেটাকে আমরা নন ওহমিক কার্ভ বলে থাকি। এটা ওহমস লকে ফলো করে না। তো ওহমিক কার্ভ যদি আমি ড্র করি, কিভাবে ড্র করব? এর সাথে সাথে আমি নন ওহমিক কার্ভ একটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দুটো কার্ভই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা যেটা আসছে সেটা হলো ওহমিক কার্ভ। এদিক বরাবর যেটা আছে এক্স অ্যাক্সিস বরাবর, সেটাকে আমরা ভোল্টেজ ভি দিয়ে রিপ্রেজেন্ট করবো, আর
ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আছে ওটাকে আমরা কারেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করবো। এটা সবসময় মাথায় রাখবে যে এক্স অ্যাক্সিস বরাবর ভোল্টেজ আর ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্টকে রিপ্রেজেন্ট করবে। তাহলে if we draw the curve, this will be a straight line passing through origin, and the equation of the straight line will be y equals to mx. তাহলে তোমরা যদি এটাকে ড্র করো তো এইভাবে একটা অরিজিন দিয়ে কার্ভ চলে যাবে, যেটাকে আমরা উপমিক কার্ভ বলে থাকি। এরপর যেটা আমি ড্র করবো বললাম তোমাদের, যে একটা নন ওহমিক কার্ভও দেখাবো যারা ওহমস লকে ফলো করে না, এটাকে আমরা বলি নন ওহমিক কার্ভ। নন ওহমিক কার্ভ যদি আমরা ড্র করি তাহলে কি রকমের জিনিসটা হবে একটু দেখবে। এদিক বরাবর তাহলে আমার এক্স অ্যাক্সিস বরাবর আমি অলওয়েজ ভোল্টেজকে রিপ্রেজেন্ট করবো, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমার কারেন্ট। তাহলে আমার নন ওহমিক কার্ভ যে হয় সেটা হয় ঠিক এই দুটো কার্ভই ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেককে এই দুটো কার্ভ মাথায় রাখতে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স আমরা জানি যে রোধ বা বাধাকে আমরা রেজিস্ট্যান্স বলে থাকি। তো রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স আমার ডিপেন্ড করে হচ্ছে লেন্থের ওপর, এরিয়ার ওপর। আরও কিছু কিছু আছে যেমন ডিপেন্ডেন্স অফ মেটেরিয়াল, ডিপেন্ডেন্স অন টেম্পারেচার, এই সমস্ত জিনিসের ওপর আমার রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। তাহলে ফার্স্ট অফ অল যদি আমি বলি রেজিস্ট্যান্স ইন কন্ডাক্টর, resistance R of any conductor depends on its length L, area of the cross section, area of cross section, area of cross section A, and nature of material. So if we write down the equation, আমরা লিখতে পারবো যে R is proportional to L and R is inversely proportional to A. So if we summation these two equations, we can write that R is proportional to L by A. If we remove the proportional sign and add equal, so R equals to rho into L by A, where rho is known as the resistivity. This is one of the most important topic. So rho is known as the resistivity. So you should understand this topic. R equals to rho into L by A. এরপর যদি আমরা কথা বলি আরো কিছু কিছু জিনিসের উপর আমার ডিপেন্ড করে হচ্ছে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে ডিপেন্ডেন্স অন মেটেরিয়াল, ডিপেন্ডেন্স অন মেটেরিয়াল, কোন মেটেরিয়ালের তৈরি সেটার উপর আমার রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, ডিপেন্ডেন্স অন টেম্পারেচার, রেজিস্ট্যান্স আমাদের টেম্পারেচারের উপরও ডিপেন্ড করে। ঠিক আছে, তাই এই টপিকগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। যে ইকুয়েশনটা হয় সেটা হয় RT equals to R0 into 1 plus alpha into T. This is the equation for resistance in temperature rise. So where you can write that alpha equals to temperature coefficient
and RT with the temperature rise, and R0 temperature in the 0 degree C. So this is also important topic. এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের রেজিস্টিভিটি, যেটা একটু আগে বললাম যে রেজিস্টিভিটিকে রো দিয়ে ডিনোট করা হয়। আমরা পেয়েছি যে R ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম rho into L by A. If we equate this, then we will get rho equals to R into A by L. If we find out the unit, if we find out the SI unit of resistivity, then rho equals to the unit of resistance equals to area meter square and length would be meter. So answer will be ohm meter, unit of resistivity. তো এখানে একটা জিনিস রেজিস্ট্যান্সের জায়গায় লিখে দেওয়া উচিত ছিল যে রেজিস্ট্যান্স ইউনিট হয়ে যাচ্ছে আমার, যেটাকে এইভাবে সাইন দিয়েও দেখানো যেতে পারে। এর একটা ডেফিনিশন হয় যেটা তোমরা লিখতে পারো যদি কখনো জিজ্ঞেস করে এক্সাম, যে আমাদের রেজিস্টিভিটির ডেফিনিশন। ডেফিনিশন বা সংজ্ঞা যদি জিজ্ঞেস করে যে লেখো, তাহলে তোমাদের এইভাবে লিখতে হবে resistivity or specific resistance. Resistivity or specific resistance. Resistivity or specific resistance of a material is the resistance between opposite faces of a unit cube made of the material. তো এই ডেফিনিশনটাই তোমাদের পরীক্ষায় দিতে হবে যদি পড়ে। Resistivity of or specific resistance of a material is the resistance between opposite faces of a unit cube made of the material. তো এই ডেফিনিশনটা খুবই ইম্পর্টেন্ট। তার সাথে তোমাদের জানতে হবে হচ্ছে রেজিস্টিভিটি ইউনিট, যেটাই প্রত্যেকটা এক্সামে প্রায় এসে থাকে যে রেজিস্টিভিটি ইউনিট আমাদের কি। তাহলে আমরা পরবর্তী স্লাইডের দিকে মুভ করছি। এরপর যেটা আসছে যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেজিস্ট্যান্স, যেটা আমি আগেও লিখিয়েছি আরেকবার, যেহেতু এখানে স্লাইড আছে রেডি আছে, তাহলে সেখানে আরেকবার জিনিসটাকে এলাবোরেট করে দিই। ডিপেন্ডেন্স অন লেন্থ, লেন্থের উপর ডিপেন্ড করে। দ্বিতীয়টা হচ্ছে আমার রিলেশন যেটা থাকে সেটা হচ্ছে আর প্রপোর্শনাল টু এল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্স অন ক্রস সেকশন, যার রিলেশন হয়ে যায় আর ইজ প্রপোর্শনাল টু 1/a। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্স অন মেটেরিয়াল,
তার পরবর্তী যেটা আছে সেটা হয়ে যায় ডিপেন্ডেন্স অন টেম্পারেচার। ডিপেন্ডেন্স অন টেম্পারেচার যেটা হয়ে যায় আর টি ইকুয়ালস টু আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা টি। এখানে আলফা হয়ে যাচ্ছে আমার টেম্পারেচার কোএফিসিয়েন্ট। These are the most important thing that factors affecting resistance. এগুলো তোমাদের মাথায় রাখতে হবে যে কি কি ফ্যাক্টর আমার রেজিস্ট্যান্সকে এফেক্ট করে। তো একটা জিনিস প্রথমে বলা হয়নি, এখন বলে দিচ্ছি। রেজিস্ট্যান্সের ইউনিটটা আমি বলেছি, এটা ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স, এটা বলা হয়নি, এটা লিখে দিই ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স। এটাও আছে এক্সামে, তাই এটা জানা প্রয়োজন যে রেজিস্ট্যান্সের ডাইমেনশন কি। তাহলে আমরা পেয়েছিলাম হচ্ছে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। এখান থেকে যদি আমি রেজিস্ট্যান্সের ভ্যালু বের করি, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভি বাই আই। তো ইফ উই ফাইন্ড আউট দ্য ডাইমেনশন, তাহলে তোমাদেরকে এগুলো থার্ড ব্র্যাকেটে লিখতে হবে। তো ভোল্টেজ হচ্ছে ডাব্লিউ বাই কিউ। তো প্রিভিয়াসলি আমরা দেখেছি যে আই ইকুয়ালস টু কিউ বাই টি, অথবা এখান থেকে আমরা দেখতে পারবো যে কিউ ইকুয়ালস টু আই ইন্টু টি। কিউ এর জায়গায় আমরা পুট করতে পারবো ডাব্লিউ, নিচে আছে আই, এর সাথে আরেকটা আই ইন্টু টাইম টি। ডাব্লিউর জায়গায় আমরা দেখতে পাবো যে ডাইমেনশন বাই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই কারেন্ট that means ampere, so a into t into a। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার মাইনাস টু। This will be the answer. Dimension of resistance. এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের জানতে হবে। কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, সেখান থেকে আমরা অ্যাম্পিয়ার লিখেছি, আর টাইম হচ্ছে টি, সেখান থেকে আমরা পুট করেছি ভ্যালুটা। এরপর যেটা আসছে, রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর অ্যান্ড টেম্পারেচার। তো এটা যেটা আমি বললাম সেটা আলাদা করে এক্সামে আছে। রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচারের কি রিলেশন সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা যেটা বেসিক্যালি জেনে থাকি যে রেজিস্ট্যান্স বাড়ার সাথে সাথে কন্ডাক্টরের টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্সও বাড়তে থাকে। সো রেজিস্ট্যান্স অফ অল কন্ডাক্টরস, resistance of all conductors resistance of all conductors increase will increase with the rise of temperature according to the relation
যেটা আমি আগেও বলেছি যে আর টি ইকুয়ালস টু আর 0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু টি। এটা এতবার করানোর মানে হচ্ছে যে এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বহুবার আসে। where alpha is the temperature coefficient resistance, alpha is হচ্ছে আমার temperature coefficient, temperature coefficient of resistance which is defined as the fractional increase in its resistance per degree centigrade rise in temperature, per degree centigrade rise in temperature। তাহলে এই জিনিসটা তোমাদের জানতে হবে, বিশাল ইম্পর্টেন্ট যে আলফা কি। এই টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট টপিক, তোমাদের সবাইকে এই টপিকগুলো ভালোভাবে রেডি করতে হবে, এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আর এগুলো অবশ্যই পরীক্ষায় আসবে। প্রত্যেকটা টপিক ঠিকঠাকভাবে এক্সামের আগে রেডি করাটা ভীষণ জরুরি। প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে আমি বলে দিচ্ছি যেগুলো করতে হবে, আশা করছি কোনো সমস্যা হবে না। তাহলে আমি পরবর্তী স্লাইডে মুভ করছি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে প্রথম কিরচফস কারেন্ট ল, the algebraic sum of currents entering and leaving a node of an electrical network is zero। কি বলছে, যদি একটা নোড থাকে যেখানে কিছু পরিমাণ কারেন্ট আসছে অথবা কিছু পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে, i1 i2 কারেন্ট আসে, i3 i4 i5 পরিমাণ কারেন্ট যদি আমার লিভ করে, তাহলে এরা যেটা বলছে যে সাম অফ ইনকামিং কারেন্ট যেমন i1 i2 ইকুয়ালস টু সাম অফ আউটগোয়িং কারেন্টের সাথে সমান। অথবা তুমি এভাবে দেখতে পারবে যে সামেশন অফ আই ইনকামিং equals to summation of I outgoing। এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। ইসিএল কেভিএল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস। তো যতদিন ইলেকট্রিক্যাল স্টুডেন্ট লেকচারটা শুনে থাকো, তাদের অবশ্যই কারশফস কারেন্ট ল আর ভোল্টেজ ল, এই দুটো জিনিস অলওয়েজ তোমাদের লাগবে। তো এরপর আসছে কারশফস ভোল্টেজ ল অথবা কেভিএল। কারশফস কারেন্ট লকে আমরা শর্টে কেসিএল বলি, আর কারশফস ভোল্টেজ লকে আমরা কেভিএল। তো কখনো যদি এভাবে কেসিএল কেভিএল কাকে বলে এইভাবে বলে দেয়, তো সেই সব ব্যাপার নিয়ে কনফিউজড থাকলে হবে। তো এরপর আসছে আমার কেভিএল। তো কেভিএল কি, the algebraic sum of current into resistance, that means voltage product is equal to the algebraic sum of the EMFs in
এনি ক্লোজড মেশ অফ অ্যান ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক। তো এটা আমার ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের ক্ষেত্রেই প্রযোজ্য। আর তার সাথে আরেকটা কন্ডিশন হচ্ছে ক্লোজড লুপ হতে। তো এরা যেটা বলতে চাইছে যে সামেশন অফ ভি ইকুয়ালস টু জিরো, অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজেস অ্যাক্রস এনি ক্লোজড লুপ ইজ জিরো। তো এটাকে শর্টে আমরা যদি আমরা বোঝানোর জন্য কিছু একটা ড্র করে সার্কিট, একটা ক্লোজড সার্কিট যদি ড্র করে দেখানোর চেষ্টা করি, তো তোমরা প্রপারলি জিনিসটা বুঝতে পারবে। একটা ছোট সার্কিট ড্র করছি, যেটা দেখলে তোমরা প্রপারলি কনসেপ্টটা বুঝতে পারবে যে কি বলতে চাইছে কেভিএল। তো এখানে 2 ওহম, এটা আমার 3 ওহম, আর এখানে যেটা আমার সোর্স আছে সে 10 ভোল্ট। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে কারেন্ট ফ্লো করছে এদিক থেকে এদিকে। তার মানে আমি যদি লুপ দেখাই ক্লোজড মেশে, তার মানে কারেন্টের ডিরেকশন বরাবর যদি আমি লুপ দেখাই, তাহলে ক্লক ওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে। তাহলে আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং কেভিএল, কারেন্টের ভ্যালু যদি আমি আই ধরি, তাহলে এইখানে যখনই পোলারিটি মাইনাস থেকে প্লাসের দিকে যাবে, যেমন কারেন্ট আসছে এখানে মাইনাস থেকে প্লাস, তার মানে পোলারিটি প্লাসের দিকে যাচ্ছে, তার মানে +10 ভোল্ট। এইখানে প্লাস, এখানে মাইনাস, যেহেতু কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, এই রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে যদি এখানে যায় প্লাস থেকে মাইনাস, মানে পোলারিটি ডাউন করছে, তখন I ইন্টু আর 3 ওহম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখো প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে I ইন্টু আর, আগে হবে মাইনাস। আর অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজেস ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে আমার কেভিএল এর ফর্মুলা, তাই আমরা সমান শূন্য দিয়েছি। 10 ইকুয়ালস টু হয়ে যাবে আমার 5 ইন্টু I, অথবা এখান থেকে লিখতে পারবো যে I ইকুয়ালস টু 2 অ্যাম্পিয়ার। তাহলে I ইকুয়ালস টু আমার এখান থেকে আমরা বের করলাম 2 অ্যাম্পিয়ার, এটাই আমাদের আনসার। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে কেসিএল আর কেভিএল আমরা ইউজ করে থাকি। এরপর যেটা আসছে যে ড্র আ সার্কিট ডায়াগ্রাম ফর হুইটস্টোন ব্রিজ। সার্কিট ডায়াগ্রাম একটা হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে, যেটা একটা ব্যালেন্সড ব্রিজ হিসেবে আমরা দেখি, হুইটস্টোন ব্রিজ। তাহলে হুইটস্টোন ব্রিজ আমার মেনলি একটা ব্রিজ সার্কিট, যেটা আমাদের ব্যালেন্স মোডে, এবার একটা ইকুয়েশন আছে সেইটা কাজ করে। ওটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই ব্যাপারটা তোমাদের জানতে হবে। তাহলে হুইটস্টোন ব্রিজ কি, প্রথমে আমরা একটু জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। এইখানে যেটা করা থাকে না, 4টে রেজিস্ট্যান্স কোয়াড্রিল্যাটারালে কানেকশন করা থাকে। কোয়াড্রিল্যাটারালে কানেকশন করা থাকে, তার মানে আমি যদি ড্র করার চেষ্টা করছি হুইটস্টোন ব্রিজ। তো এর মাঝে একটা গ্যালভানোমিটার কানেক্ট থাকে, যেটা ব্যালেন্সড কন্ডিশনে তার ডিফ্লেকশন জিরো হয়। ঠিক আছে, এই 4টে রেজিস্ট্যান্স থাকে, একটা পি, একটা কিউ, একটা আর। আর এর মিডিল বরাবর একটা গ্যালভানোমিটার কানেকশন থাকে। ঠিক আছে, তাহলে এখানে যদি কারেন্ট আমার একটা ফ্লো করে আই, তাহলে এখানে এসে আমার দুটো ভাগে ভাগ হবে, একটা I1, একটা I2। যদি ব্যালেন্সড কন্ডিশনে দেখি, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, পুরো কারেন্টই এখানে চলে, এখান দিয়ে এসে আলটিমেটলি ব্যাক হয়। এটা হচ্ছে আমার হুইটস্টোন ব্রিজ সার্কিট।
তাহলে এখানে যদি আমরা ডিসক্রিপশনে লিখি ফোর রেজিস্ট্যান্স the four resistance PQ RS are connected to form a quadrilateral যেটা আমরা দেখেছি the galvanometer and cell are connected. The galvanometer and the cell মানে ব্যাটারিটা বলছে, যেটা ব্যাটারিটা লাগিয়েছি, are connected diametrically opposite to each other as shown. তো এটা থিওরিটিক্যাল পার্ট ছিল, যেটা তোমাদের অবশ্যই জানা উচিত। তাহলে আমরা যদি এটাকে কেসিএল হিসেবে কারশফস কারেন্ট ল দিয়ে দেখি, তো ইন ব্যালেন্স কন্ডিশন দের ইজ নো কারেন্ট ইন বিটি, মানে আমরা যদি এটাকে নাম দিই চারটে পয়েন্টের, এটা বি, এটা সি আর এটা ডি, চারটে টার্মিনালের নাম দিয়ে দিয়েছি এ বি সি ডি। এবার যদি তোমরা লেখো উইটস্টান ব্রিজের ক্ষেত্রে যে মেন যে কন্ডিশন হয়ে থাকে সেটা হয়ে যায় পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। ইন ব্যালেন্সড কন্ডিশন অবশ্যই মাথায় রাখতে হবে, ইন ব্যালেন্সড কন্ডিশন, কারণ বা অথবা এটাকে বলা হয় নাল কন্ডিশন, যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না। একটা ব্যালেন্সড অর নাল কন্ডিশন কেন বলা হচ্ছে, কারণ এই টাইমে আমার মিডিলে যে জি ফর গ্যালভানোমিটার লাগানো আছে, সেই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো রিফ্লেকশন হচ্ছে না, তার মানে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এর প্রুফটা তোমাদেরকে করতে হতে পারে পরীক্ষায়। উইটস্টান ব্রিজ ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাকে প্রুফ করতে হতে পারে। তাহলে ইন ব্যালেন্স কন্ডিশন there is no current in the arm BD, তাহলে ব্যালেন্সড কন্ডিশনে আমার কোনো কারেন্ট ফ্লো করছে না বি আর ডি এর মধ্যে। তাহলে তোমরা লিখবে ইন ব্যালেন্সড কন্ডিশন there is no current in arm BD, there is no current in the arm বিডি, বিডির মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে অ্যাপ্লাইং কিরচফস ল, যদি আমি কিরচফস ভোল্টেজ ল এখানে লাগাই বা কেভিএল লাগাই, অ্যাপ্লাইং কেভিএল তাহলে আমরা কি পাবো, কোন লুপে লাগাচ্ছি প্রথমে না এবিডি, এবিডি বলতে এ বি ডি, এই লুপটার মধ্যে যদি আমি প্রথম লাগাই কেভিএল, তাহলে for the closed loop a b d, যদি আমি এবিডি এর ক্লোজ লুপের ক্ষেত্রে আমি লাগাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে I1 ইন্টু রেজিস্ট্যান্স P প্লাস, দেখো এইখানে পজিটিভ টু নেগেটিভ যাচ্ছে, এইখানে কোনো রিফ্লেকশন নেই। এরপর এর ডিরেকশনটা দেখো আসছে এদিক বরাবর কারেন্ট I1 এর জন্য, কিন্তু এই কারেন্টটা I2টা যেটা পাঠাচ্ছে সেটা I1 এর ডিরেকশনের উল্টো। I1 কারেন্ট এইদিকে পাঠাচ্ছে কিন্তু I2 এদিক বরাবর পাঠাচ্ছে। এই ডিরেকশন চেঞ্জের জন্য I2R যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে নেগেটিভ।
এটা হয়ে যাবে আমার 1 নম্বর ইকুয়েশন। এরপর যেটা আসছে, সিমিলারলি এরপর এই লুপটার জন্য সিমিলারলি for the closed loop BCDB ক্লোজড লুপের ক্ষেত্রে আমি কি লিখতে পারবো না, I1 কিউ এর মধ্যে দিয়ে I1 কারেন্ট আসছে মাইনাস I2S ইকুয়ালস টু হবে 0। I1 কিউ মাইনাস I2S ইকুয়ালস টু হয়ে যাবে 0। এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা যদি ইকুয়েশনগুলোকে ডিভাইড করি, ডিভাইডিং ইকুয়েশন 1 বাই 2 যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা কি পাবো না, I1 P by I1 Q equals to I2 R by I2 S। প্রথমে তোমরা ইকুয়েশনটা করার জন্য এগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে I1 P equals to I2 R, এটা হয়ে যাবে আমার I1 Q equals to I2 S। সেক্ষেত্রে তারপর যদি তোমরা এটা করো, তাহলে এখান থেকে I1 কেটে যাবে, I2 কেটে যাবে, আলটিমেটলি তোমরা পেয়ে যাবে P by Q equals to পেয়ে যাবে R by S। This will be the proof of Wheatstone bridge। এটা বিশাল ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। তো এখনো পর্যন্ত আমরা হুইটস্টোন ব্রিজ পর্যন্ত আলোচনা করেছি। এরপর রেজিস্ট্যান্সের কম্বিনেশন আছে সিরিজ প্যারালাল, তারপর তার সাথে সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কিছু প্রপার্টি আছে। তো এগুলো নেক্সট লেকচারে কন্টিনিউ করা হবে। কারেন্ট ইলেকট্রিসিটির আজকে এই পর্যন্তই লেকচার থাকলো। যদি কারো কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি আরও কিছু কোয়ারি থেকে থাকে জানিও, আর চ্যানেলটা অবশ্যই আমাদের লাইক আর সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ সো মাচ।